রাজ চক্রবর্তীকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন তৃণমূলীয় এমএলএ এবং তৃণমূলের কাজই হচ্ছে চুরি করা, লুট করা। যদি এই ক্ষোভ মুক্ত হতে চান 5 মিনিটে আপনি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করে দিন। আপনি বলুন যে তৃণমূল যারা চুরি করে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে, রোজ মানুষ ধরুন আমি একজন জনগণ, আমি বাথরুমে চান করছি, তৃণমূল ঢুকে যাবে। আমি সাবানটা মাখবো, চোখে ফেনা, ও টুক করে সাবানটা ঝেড়ে নিয়ে আমার জামা প্যান্ট জাঙ্গিয়া চুরি করে নিয়ে পালিয়ে গেল, বেঁচে দেবে। 24 ঘন্টা আছে, শোবার ঘর। ধরুন আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার এক সন্তান আছে, রাত্রিবেলা শোবো, এরকম করে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল 24 ঘন্টা। যেই নাক টাক ডাকবো, সঙ্গে সঙ্গেই আমার বইয়ের মানি ব্যাগ, ওই ভ্যানিটি ব্যাগ ঝেড়ে নিয়ে পালাবে, আর আমার প্যান্টে হাত গলিয়ে মানি ব্যাগ ঝেড়ে নিয়ে পালিয়ে যাবে। যে কোনো মধ্যবিত্ত তারা আতঙ্কে আছে 24 ঘন্টা। ওই জন্য তৃণমূল বলে আমরা মানুষের সঙ্গে আছি। কেন? ঝেড়ে দেবে বলে। কখন আপনি একটু প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা পার্কে, তৃণমূল সঙ্গে থাকে। হয়তো একটু কাঁধে হাত রেখে গল্প করছে, বা একটু একে অপরকে চুমু খেতে গেল, সাধারণ ব্যাপার। প্রেমিক প্রেমিকা চুমু খেতেই পারে, কাঁধে হাত দিয়ে গল্প করতেই পারে। ও শার্ট করে চেয়ারের পেছন থেকে, ভিক্টোরিয়া থেকে হয়তো দেখলাম, পাট করে মোবাইলটা নিয়ে ঝেড়ে দিল। তৃণমূল 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকে। এরপরেও যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন হলো, এই 24 ঘন্টা তৃণমূল যতক্ষণ বাংলা এবং বাঙালির সঙ্গে আছে, এইভাবে মুখ পুড়বে, পকেট পুড়বে, পেট পুড়বে, মন পুড়বে। দেখুন, এই শুধু দুজন নয়, এই দুজন তো আমার যথেষ্ট ভালো বন্ধু, এবং বাকি যারা যারা যেতে পারেননি, সেই পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী, তারাও আমার যথেষ্ট ভালো বন্ধু। আমরা একই জীবিকায় কাজ করেছি, আমাদের স্ট্রাগল একসঙ্গে, সবটাই। কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে কিছু কিছু সময়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। সেইখানটাতে যদি বোধহয় আমরা একটু চুপ করে যাই, তো তাহলে বোধহয় ভালো। আসলে কি হয়েছে দেখুন, শুভশ্রী কিন্তু এই ভিড়ের মাঝখানে ছবি তুলতে আসেননি। শুভশ্রী বলুন বা বাকি বহু মানুষ যারা ভেতরে ঢোকবার জন্য কোন একটা জায়গা থেকে পাস পেয়েছিল, সেটা রাজ্য সরকারের পাস, কারণ রাজ্য সরকারের কোটা থাকবেই। ওই মাঠে যেখানে খেলা হয় বা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, যারা জায়গা প্রোভাইড করে তাদের জন্য একটা কোটা থাকে, খুব স্বাভাবিক নিয়মে। সেই কোটায় নাকি যারা এই শতদ্রুবাবুরা আয়োজন করেছিলেন, যিনি এখন অরূপ বিশ্বাসকে বাঁচাবার জন্য মুরগি হয়ে জেলে আছেন, তারা কারা ইনভাইট করেছিল জানি না। কিন্তু ঘটনার সূত্রপাতটা এখানে নয়। কাউকে কদাকার বা কদর্য আক্রমণ করা, আমি সেটার পক্ষপাতী নই, কিন্তু কনসিকোয়েন্সেসটা একটুখানি বুঝতে হবে, যেটা কেন হচ্ছে। অন্য কোনো অভিনেত্রী নন, অভিনেতা নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, দেব নন, জিৎ নন, তাহলে শুধুমাত্র শুভশ্রী কেন? এটা না কিছু মানুষের মনে হয়েছে। এটা মনে হতেও পারে যে শুভশ্রী গাঙ্গুলি আমার বন্ধু বিশেষ, সহকর্মী বিশেষ, তাকে জেনারেলি মানুষ কখনো পর্যন্ত ফুটবল বা মেসির খেলা নিয়ে খুব একটা পোস্ট করতে দেখেনি। তাই তিনি যে মেসির ফ্যান, এইটা বিশ্বাস করতে লোকের অসুবিধা হয়েছে। এবং বারবার লোকে মনে করছে আমাদের প্রিয় পরিচালক রাজ চক্রবর্তী যেহেতু তৃণমূলের এমএলএ, সেই সুবাদেই তিনি মাঠে গিয়েছিলেন, এবং যেহেতু পুরো দায় এই টিকিট বিক্রি, জলের বোতল, পুরোটাতেই ডায়মন্ড হারবার এফসির খেলা, তৃণমূলের পুরো পরিবার নেমে এসে ছবি তোলা, শুভশ্রী গাঙ্গুলিও তিনি চান আর না চান সেইভাবে তিনি তৃণমূল পরিবারের মধ্যে পড়ে গেছেন। তো ফলত তৃণমূল যখন এই সবটাই লণ্ডভণ্ড অসভ্যতামিটা করলো, দর্শককে দেখতে দিল না, তাই মানুষের আবেগের জায়গা থেকে কেউ কেউ মনে করে ফেলেছেন যে এটা নিশ্চয়ই একটা পারস্পরিক জোড়া একটা ঘটনা, নাহলে অন্য কেউ যেতে পারলেন না ওই মাঠে, অন্য কাউকে আমন্ত্রণ করা হলো না। শুধুমাত্রই কি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনি টলিউডকে রিপ্রেজেন্ট করবার একমাত্র তারকা, বাকি হিরোইনরা জিরো।
বা বাকিরা রয়েছেন তারা কি জিরো? তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন, আমি শুনেওছি। তার বাচ্চাকে কেউ কেউ নাকি নিয়ে আক্রমণ করেছেন, আমি দেখলাম সাফাই দিচ্ছেন, বক্তব্য রাখছেন, নিজের কথা জানাচ্ছেন। তার বাচ্চাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে আমি তার তীব্র নিন্দা করি, এখানে এ সমস্ত করা উচিত নয়। কিন্তু পুরো বিষয়টাতে একটা তৃণমূলীয় চুরি ধারাবাহিকভাবে দেখতে পাওয়া গেছে। তো ফলত সেই ক্ষেত্রে তিনি এটার মধ্যে পড়ে গেছেন সম্ভবত, আমি জানি না সত্যি বা মিথ্যে, কারণ কারুর সঙ্গেই কথা হয়নি, আমি দেখতে পাচ্ছি। আমার বন্ধু আমাদের পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন যে মেয়েদের বিরুদ্ধে, আমি জানি না এখানে ছেলে মেয়ে কে টেনে নিয়ে এলো, উনি কোনো অ্যাঙ্গেল কীভাবে খুঁজে পেয়েছেন আমি জানি না, তিনি বলতে পারবেন। কিন্তু এটা তো স্পষ্ট যে পশ্চিমবঙ্গে যখন এই তৃণমূলীয় অপশাসনে পুলিশ নেতা মন্ত্রী যারা এই নারী হত্যা নারী নিগ্রহ সেটাকে দেখে যখন আজে বাজে নোংরা কথা বলেন, তখন তো ভাই বন্ধু রাজ চক্রবর্তীকে শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখি। তিনি এইটা নিয়ে কোনো মন্তব্য করেন, তিনি বলেছেন চোখ উপড়ে নেব, একদম ঠিক কথা বলেছেন। আমি চোখ কীভাবে উপড়ানো যায় আমি জানি না, কিন্তু ওনার আবেগটা আমি ফিল করতে পারি যে কোনো একজন মহিলাকে আক্রমণ যদি কেউ করে অকারণ, কারণটা আগে তো খুঁজতে হবে। রাজ চক্রবর্তীকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন তৃণমূলীয় এমএলএ এবং তৃণমূলের কাজই হচ্ছে চুরি করা, লুট করা, যা এই খেলার মাঠে একদম ডায়মন্ড হারবার এফসিকে ঢুকিয়ে অভিষেকের দলকে দিয়ে সেখান থেকে শুরু হয়েছে, তারপর গার্ড করা, তারপর 35,000 টিকিটের জায়গায় এত টিকিট, তারপর পুলিশও অন্যায়কে সাপোর্ট করে জলের বোতল ঢোকাচ্ছে, এই পুরোটা জড়িয়ে। তাই তার মধ্যে পরিষ্কার শুভশ্রী দেবী পড়ে গেছেন। এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি, কারণ এটা মানুষের তৃণমূলের ওপরে ক্ষোভ। আর যদি এই ক্ষোভ মুক্ত হতে চান 5 মিনিটে আপনি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করে দিন। আপনি বলুন যে তৃণমূল যারা চুরি করে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে, রোজ মানুষ লুট করছে, আমি তাদের সঙ্গে নেই। আপনি দেখবেন যে যারা যারা তির্যক মন্তব্য করেছে ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই আবেগটাকে বিচার করুন, দেখবেন তারাই আপনার সাপোর্টে দাঁড়িয়ে, শুভশ্রীর সাপোর্টে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছে তৃণমূলকেই। কিন্তু মুশকিল, আপনি তৃণমূলের বিধায়ক, আপনি সেই পদ ছাড়ছেন না, আপনার পরিচয় পরিচিতি নাম তো অনেক বড়। আপনি কতদিন বিধানসভায় যান, কতদিন নিজের কেন্দ্রে পড়ে থাকেন, সময় তো পান না। আপনি একজন ব্যস্ত পরিচালক, আমাদের সবার প্রিয়, আমাদের স্ট্রাগল লাইফ আমার রাজ্যের একসঙ্গেই। তো আমার যেটা মনে হয় তিনি তার স্ত্রীর হয়ে যে কথাটা বলেছেন, স্বামীর দায়িত্ব পালন করতে চেয়েছেন, কিন্তু সেখানে মানুষ প্রশ্ন তুলে দিচ্ছেন যে অন্য কোনো নারীর বিষয়ে যখন অসম্মান অবমাননা হয়েছিল, যখন আরজি করের কাণ্ড হয়েছিল, সেখানে আপনাদের বক্তব্য তো কেমন ছিল। আর আমি জানি না, মহিলাকে আক্রমণ করার আমি একদম আমি কেন কোনো সুস্থ মানুষই পক্ষপাতিত্ব করবেন না, কিন্তু পরিপ্রেক্ষিতটা বিচার করতে হবে। শুভশ্রী আবেগের বশে বলে ফেলেছে নাকি ওকে কেউ বুদ্ধি দিয়েছে এটা করো, নজরটা অন্যদিকে ঘোরাও, তা আমি জানি না। নাকি উনি আবেগ থেকে নিজেই করেছেন, তা আমি জানি না। বাট এই ধরনের বিষয়ে মানুষের যে প্রতিক্রিয়া রয়েছে, যে যন্ত্রণা রয়েছে, এক টাকাটা তাদের কাছে অনেক টাকা জমিয়ে তাদের দেখতে না পাওয়া আছে এই তাদের প্রিয় ফুটবলের রাজপুত্রকে, সেইখান থেকে তৃণমূলী ঘেরাটোপে পুরোটা, আর পুলিশে লণ্ডভণ্ড হয়ে গেল সবটা। শতদ্রুবাবুকে তো দেখেছি চিৎকার করে বারবার বলছেন মাঠ থেকে ভিড় সরান, পুলিশকে অনুরোধ করছি সবাইকে সরিয়ে দিন। তো দিস ইজ নট ডান। মানে আমার মনে হচ্ছে একটু সংযত আমাদেরও নিজেদেরও থাকবার দরকার রয়েছে, যে মানুষের প্রতিক্রিয়া অনেক যখন যন্ত্রণায় হচ্ছে তখন কোথাও একটুখানি মানুষের আবেগটাকে বুঝে। কারণ দেখুন, আমরা যে বা যাই হই, ওই খেলার মাঠ থেকে যারা বোতল ছুঁড়েছেন, যারা চোর অরূপ বিশ্বাস এবং পুরো তৃণমূলের গোষ্ঠীকে গালাগাল দিতে বাধ্য হয়েছেন, তাদের যে আবেগ, সেই আবেগেই কিন্তু আমরা কেউ বিখ্যাত অভিনেতা অভিনেত্রী বা বিখ্যাত পরিচালক। তৃণমূলকে বাঁচাতে গিয়ে যদি কেউ মনে করে আমি অন্য আবেগের কথাবার্তা বলবো, তাহলে আমার বন্ধু রাজ চক্রবর্তী বা শুভশ্রী তাদের একটুখানি যদি ভেবে তারা উত্তর দিন, তারা অত্যন্ত সেন্সিটিভ। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা এমন হলো না কেন বুঝতে পারছি না। যে কোনো দলে থাকলে তার একটা নিয়ম টিয়ম মেনে চলতে হয়। এই কারণে আমি শুভশ্রীকে কখনো ব্যক্তিগত জীবনে এত হাস বা রূঢ় হতে দেখিনি, রাজকেও দেখিনি।
পরিপ্রেক্ষিত এবং পরিস্থিতি কারা তৈরি করলেন, তারা তো ওনাদেরই ঘনিষ্ঠ লোক, ওনারই দল। এটা মনে হয় যে আমার বন্ধু রাজ একটু আবেগের বশে কিছু কথা বলে ফেলেছে, বা একদম তৃণমূল থেকে কড়া নির্দেশ আছে, এগুলো বলো এবং করো। করি যে চুরি, দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, হ্যাঁ, চাকরি চুরি, এটার সঙ্গে আমার যে বন্ধুরা এমএলএ এমপি হয়েছেন তৃণমূলে, তারা সংঘবদ্ধভাবে এসবের সঙ্গে কখনো জড়িয়ে নন, প্রত্যক্ষ পরোক্ষভাবে। এটা আমার বিশ্বাস করতে ভাল লাগে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে যে যেমন দার্জিলিং যেতে গেলে বা শীতকালে হিমালয় যদি যেতে গেলে আমাদের না মাংকি ক্যাপ পরে যেতে হয়, আমার যেমনই দেখতে হোক, কারণ ওটা ওখানকার নিয়ম। তো ফলত তৃণমূলে থাকতে গেলেও কিছু নিয়ম নীতি মেনটেন করতে হয়। রাজ এসবের মধ্যে খুব একটা বেশি থাকে না, এত তৃণমূলীয়, কিন্তু কিছু কিছু ব্যাপারে না থাকলে তাদের যে সমস্যা হয়ে যাবে, এই বিষয়ে যদি তাদের কাছে যে থ্রেট আসে, তা তারা কি প্রকাশ্যে বলবেন? বলবেন না। এই দলটাই তো এরকম, যারা নিজের মান সম্মানকে বেশি গুরুত্ব দিতে শক্তিশালী, তারা বেরিয়ে চলে। জওহর সরকারকে দেখুন, এর আগে শ্রদ্ধেয় আইএস অফিসার ছিলেন, তাঁকেও কি কম গালাগাল খেতে হয়েছে সত্যি কথা বলবার জন্য? আর দেখুন, শুভশ্রীকে ওখানে দেখাতে হবে, সেটা তো রাজ চক্রবর্তী ফোন করে বলেনি, কিন্তু তৃণমূলীয় একটা পদ্ধতি পুরো কাজ করছিল, এইটা তো সবার কাছে নিশ্চিত। এবং যদি শুভশ্রী সম্পর্কে কোনো কটু কথা এসে থাকে, তো তাহলে সেটা কিন্তু এই তৃণমূলীয় বাতাবরণের সঙ্গে তিনি যুক্ত হয়ে গেছেন, এমনটাই দেখতে লেগেছে মানুষের কাছে। তাই আমার নিজের মনে হয় যে ভবিষ্যতে তাঁর সতর্ক হওয়া দরকার, যে সারা গ্যালারি যাদেরকে চোর চোর বলে, তাদের সঙ্গে যদি একটু হেসে ছবি তুলি বা পাশে দাঁড়াই, তাহলে লোকে আমাকে চোরের সমর্থক বা খারাপ ভাবতে বাধ্য হবে, এবং সেখান থেকে আমি যা নই আমাকে সেটা ভাবতে বাধ্য হবে। আমি রাজ শুভশ্রীকে আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমার খুব ক্লোজ বন্ধু, কিন্তু এইসব বিষয়ে তো কথা হয়নি, আমি এইটুকু বার্তা দিতে চাই। তবে হ্যাঁ, কড়া কথা যারা বলছেন, কিন্তু এই তাদের বাচ্চা কাচ্চা তুলে, একজন মহিলার সম্ভ্রম তুলে এই ধরনের কোনো কথা না বলে অন্য আক্রমণ করতেই পারেন, করাই যায়, বলতেই পারেন, কিন্তু এইগুলো কখনো পর্যন্ত সমীচীন নয়। মানে আপনাদের আবেগে এখন মানুষ তো ভাসছেন, অনেক কথা বলে বলবেন। যেমন আমরা সবাই জানি যে শতদ্রু দত্ত শুধুমাত্র একাও গণ্ডগোলের নায়ক নয়, বা হয়তো নায়কও নয়, ও পার্শ্ব চরিত্র সম্ভবত, কিন্তু যা ঘটিয়েছে তৃণমূল, তাই অন্য রাজ্যে হয়নি, অন্য রাজ্যগুলোতে হয়নি, মেসি যাওয়াকালীন এখানে হয়েছে তৃণমূলীয় বিষাক্ত পরিবেশে। আমার মনে হয় বিষাক্ত পরিবেশের যন্ত্রণায় শুভশ্রী, রাজ দুজনেই রয়েছেন আমাদের মতো। আমরা জানি যে এখানে, বিশ্বাস করি যে এখানে সরকার পাল্টাবার যে বার্তা মানুষ দিচ্ছেন, তাতে শুধুমাত্র আমরা সবাই মুক্ত হয়ে নিজেদের কথা বলতে পারবো এমনটা নয়। আমার প্রিয় বন্ধু রাজ এবং শুভশ্রী, তারাও এই চাপে বিভিন্ন ধরনের কথা বলবে না, তারাও উন্মুক্ত হয়ে কথা বলবে, আর মানুষ তখন তাদের দারুণ যেরম ভালোবাসবে। দেখুন, মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে তিনি এবং তার দলের যে প্রশ্রয়, যে ধারাবাহিকভাবে চতুর্দিকে হিন্দু মূর্তি ভাঙা, মা কালীর গলা কেটে দেওয়া, বজরংবলীর গলা কেটে দেওয়া, দুর্গাপুজোর ক্ষেত্রে 5 ওয়াক্ত যখন নামাজ পড়া হবে, এবছরেই তৃণমূলের এমএলএ বলেছেন সেই সময় দুর্গা আরতি হবে না, ঘন্টা, শাঁখ, ঢাক বাজবে না। এই যে পরিবেশ পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেটা যে ওনারই আশ্রয় এবং প্রশ্রয় হচ্ছে তা স্পষ্ট। আর উনি যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেও তুমুলভাবে হিন্দু ধর্ম চর্চা সম্পর্কে ওনার অত্যন্ত অশ্রদ্ধা রয়েছে, তাই এর আগে নানান ভাষাতে উনি ব্যক্ত করেছেন। আমি জানি না, যে লোকের বুঝতে অসুবিধা তো হওয়ার কথা নয়। যিনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী হয়ে, একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে, যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন, সেই দিনই বোঝা গেছিল যে তিনি হিন্দু ধর্মের অত্যন্ত বিরোধী, বা হিন্দু ধর্মের বিরোধী হতে পারলে অন্য কোনো ধর্মের কিছু লোককে খুশি করে তার ভোট ব্যাংক
বানানো বা বাড়ানো সম্ভব। উনি রেড রোডে পবিত্র ঈদের সময় নামাজের যে মঞ্চ সেখানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন। প্রথমত হচ্ছে যে ঈদের ওই নামাজের মঞ্চে উনি মাথায় কি একটা হিজাব টিজাব করে এই যে উঠে পড়া, সেটা তো মুসলমান ধর্ম অ্যালাউ করে না। আমি জানি না ওখানে যারা উলেমারা ছিলেন, মুসলমান ধর্মের যারা পণ্ডিতরা ছিলেন, তারা কোন স্বার্থে, কোন ধান্দায় এই আচরণে ওনাকে সাহায্য করেন, মসজিদে ঢুকিয়ে দেন, নামাজের মঞ্চে তুলে দেন। তাদের নিজেদের বাড়ি মায়েরা, বোনেরা, তারা তো পারেন না ইসলামের নিয়ম অনুযায়ী মসজিদে যেতে বা ওখানে উঠে পড়তে। দুর্ভাগ্যজনক। তো যাই হোক, যিনি মুর্শিদাবাদে ওয়াকফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা শহরে যে তাণ্ডব চালালো, তারপর মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসদের ফালা ফালা করে কাটলো সিদ্দিকুল্লাহ চৌধুরীর দল, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলমের পরিচালনা এবং নির্দেশে, আমি বলছি না, হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্টও বলছে, তখন হিন্দুরা প্রাণে বাঁচবার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ ডিপার্টমেন্টকে ফোন করেছিলেন, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মহেশতলা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ সব জায়গায় হিন্দু আক্রান্ত হলে উনি চুপ করে থাকেন, পুলিশকে যেন বলে দেন যে হিন্দু মৃত্যু অবধি অপেক্ষা করো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা মেহবুব আলমদের দিয়ে আমি যা করাচ্ছি তা হতে দাও। সেই কথারই সূত্র ধরে এবারে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সনাতন সংস্কৃতি সংসদ তারা যে আয়োজন করেছিল, এটা তো আনন্দের দিন। আমি জানি না, মানে লোকের কাছে স্পষ্ট, একজন হিন্দু ধর্মের নারী হয়ে তিনি বলছেন যে গীতা পাঠ বাড়িতে করুন, বাইরে করবেন না। অর্থাৎ তিনি গীতা পাঠের বিরুদ্ধে। এবং যে ভগবান শ্রীকৃষ্ণের সেই যে বাণী, যা গীতা, যা অন্য কোনো ধর্মকে আক্রমণ করবার কথা বলে না। সারা পৃথিবীতে শুধুমাত্র সনাতনী হিন্দুরা নয়, বিভিন্ন ধর্মের মানুষেরা কেউ গোপনে বা কেউ প্রকাশিতভাবে গীতার দর্শন, অনুধাবন, চর্চা, অধ্যয়ন করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গীতা পাঠ করা যাবে না, এক কথায়। পারলে তিনি বন্ধই করে দিতেন, এর আগেবার একটা ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। এটা কিসের জন্য? এক, হিন্দু ধর্মের প্রতি তার চূড়ান্ত ঘৃণা তাঁর এই কথায় প্রমাণিত হয়েছে। এবং কিছু সহজ সরল বোকা মুসলমান সম্প্রদায়ের মানুষকে, যাদের তিনি দুধেল গাই বলার পরেও, যাদের হিন্দুদের মতোই ওনার নির্দেশে ওনার চোরেরা চাল ডাল চাকরি আবাস চুরি করার পরেও একটা অংশের ইমামদের কথায়, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় পটিয়ে নিয়েছেন, তাদের কথায় ভোট দিতে প্রেসার দেওয়া হয়। কারণ ইমামরা তো শুধুমাত্র মুসলমান সমাজের ধর্মগুরু নয়, তারা তাদের জীবনাদর্শনের গুরু, রাজনৈতিক গুরুও বটে। তারা যেখানে বলেন তারা সেখানে ভোট দিতে বাধ্য হন, নাহলে সারিয়া আইন মেনে চলা মুসলমান সমাজে ইমামদের কথায় মুসলমানীকরণ, সেটা জন্ম থেকে শুরু করে সুন্নাত বলুন বা কবরে দফন হয়ে যাওয়া, মানে কবরাহিত হওয়ার সময় অবধি এই ইমামদের কথা যদি কেউ অমান্য করে, সেখানে তাদের জীবনে সর্বনাশ ঘটে যাবে। শুধু তাই নয়, এই সারিয়া আইন মেনে মুসলমান সমাজে সম্পত্তির ভাগ বা সম্পর্কের ভাগ সেটা হয়ে থাকে। তাই মুসলমান সমাজ না চাইলেও তারা এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে যাওয়া, দুর্ভাগ্যজনকভাবে যে ইমাম সাহেবেরা রয়েছেন তাদের দ্বারা প্রভাবিত। আর যারা ভালো ইমাম সাহেব, যারা মুসলমান ধর্মের শান্তির কথা বলেন, সৌহার্দ্যের কথা বলেন, জীবনাদর্শনের কথা বলেন, সেই ইমামদের তো মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না। ঠিক যেমন যে মুসলমান ছেলে মেয়েরা শিক্ষক হতে চায়, সাংবাদিক হতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, যারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া বোমবাদা শওকত মোল্লা বা জাহাঙ্গীর বা ওই শেখ শাহজাহানদের মতো হতে চায় না, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না। 26-এর নির্বাচন তিনি মনে করছেন যে হিন্দুরা আমাকে ভোট দেবেই না,
তো তাই যে মুসলমান সমাজ, যে হুমায়ুন কবির বলেছিল যে আমরা মুর্শিদাবাদে 70% হিন্দুরা 30 কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তিনি এই কথার প্রতিবাদ করেন না, চুপ করে থাকেন। তাই সবার কাছে স্পষ্ট যে তিনি কার পক্ষে। যদিও আজকে হুমায়ুন কবির টলছেন নাকি যে দলকে জেতাতেই এবং দলের নির্দেশেই তিনি এই ধরনের আচরণ করেছিলেন, কথা বলেছিলেন। এক কথায় তিনি স্পষ্ট যে তিনি হিন্দুদের ধর্মাচরণের বিরুদ্ধে। তাই তো তিনি এবার দুর্গাপূজার সময় পিতৃপক্ষে হিজাবের মতো পরে তিনি দুর্গাপুজো ওপেনিং করেছিলেন। এরম এরম করে ঘন্টা নাড়েন, মনে হয় যে মশা মারতে বেগন স্প্রে করছে কেউ। তিনি কি চান? তিনি কাদের খুশি করতে চান আমি জানি না। উনি ভুল ভাবছেন। যে মুসলমান সমাজ ইমান মেনে চলে, পবিত্র কোরআনের কথাগুলোকে মেনে চলে, ইসলামের যে আইন, যাকে সারিয়া আইন বলে, যা লেখা আছে, সেই সারিয়া আইনে লেখা রয়েছে যে চোর এবং চুরির সঙ্গে থাকা লোকজনের হাত কেটে দাও, তাদের সঙ্গে থেকো না। আমরা কেউ তার হাত কাটতে বলছি না, দেশে আইন ফাইন আছে। কিন্তু মুসলমান সমাজ তো ওটাকেই মেনে চলতে বেশি ভালোবাসে। যদি তাই হয়ে থাকে তাহলে যারা সাচ্চা মুসলমান রয়েছেন তারা তৃণমূলের মতো হিন্দু মুসলমান সবাইকে লুট করা একটা চোরের সঙ্গে কি করে হাত মেলাচ্ছেন জানি না। ইসলামের এই কথাগুলোকে কি তারা কলুষিত করতে পাচ্ছেন না চোরেদের সঙ্গে হাত মিলিয়ে, চুরির মধ্যে ঢুকে গিয়ে? এটা আমার প্রশ্ন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনেরই মুসলমান সমাজে যারা গরিব ছেলে মেয়ে, গরিব ছেলে যারা রয়েছে তাদের হাতে ছুরি গুলি বন্দুক অস্ত্র তুলে দিচ্ছেন বলে সারা সমাজ বলছে, সমাজ দেখতে পাচ্ছে। দুর্ভাগ্যজনক, উনি হিন্দু বিরোধী, এটা প্রমাণিত। একটা ওই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম মানে হিন্দু ধর্মের সংস্কারের নিয়ম ভেঙে প্রত্যেকটা কাজ ওনার দেখুন কি বুদ্ধিদীপ্ত। কোন সম্প্রদায়কে খুশি করতে তা লোকে বুঝতে পারছে। উত্তরবঙ্গে যিনি এইমস হতে দেন না, যেখানে হিন্দু মুসলমান সবার চিকিৎসা হয়ে মানুষ, গরিব মানুষ বাঁচবে, সারা পৃথিবীতে অন্যতম সেরা চিকিৎসা ব্যবস্থা কেন্দ্র সরকারের এইমস হাসপাতাল, তার জন্য জমি দেন না যিনি উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য যিনি খরচ করেন না, তিনি উত্তরবঙ্গে নাকি মহাকাল মন্দির বানিয়ে দেবেন ঠিক করেছেন। আর এই ছোট ছোট ছুঁড়ে দেওয়া জিনিস এ সবাই মনে, যারা বুদ্ধিমান মুসলমান রয়েছে তারা জেনে গেছে যে ওয়াকাফের যে নিয়ম টিয়ম সেগুলো আলটিমেটলি মেনে নিলেন। শুধু তাই নয়, অক্টোবর মাস থেকে কেন্দ্র সরকার বারবার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আসছিলেন যে দয়া করে যে যে মুসলমান সমাজের ওয়াকাফের জন্য যে প্রপার্টিগুলো রয়েছে তার কাগজপত্র সঠিকভাবে জমা দিন। আর তিনি মুসলমানদের মিথ্যে বুঝিয়ে গেছেন যেসব আমি হতে দেব না, কোনো কাগজপত্র জমা দিতে হবে না, বিপদে পড়লে মুসলমান সমাজ। দেখুন, উনি মিথ্যেবাদী, এ সবাই জানে। উনি তৃণমূল নেত্রী হিসেবে মিথ্যেবাদী হবেন, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থেকে, সেই পদে বসে থেকে একজন মানুষ যখন কনস্ট্যান্ট মিথ্যে কথা বলেন এবং অশান্তির বাতাবরণ তৈরি করেন, মিথ্যের বাতাবরণ তৈরি করেন, হিন্দুরা বুঝে গেছেন। আমি জানি না বাকি মুসলমানরা, একটা অংশ বুঝে গেছেনই, তিনি বুঝতেই পাচ্ছেন যে আমায় ভোট দেবে না, ঠিক আছে। তো তিনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন এবং তিনি জোর দিচ্ছেন কিভাবে হিন্দু ধর্মকে অপমান করা যায়, অশ্রদ্ধা করা যায়। আর কত উদাহরণ দেব। কেন অবশেষে এত কিছু বলার পরেও এনুমারেশন ফর্মটা ফিল আপ করলেন? দেখুন, আলটিমেটলি তো সময়ের মধ্যে তিনি ফিল আপটা করলেন, অত লোকজনকে বাড়া খাওয়াচ্ছিলেন, করতে হবে না। উনি এসআইআরটা বন্ধ করতে চাইছিলেন। এসআইআর কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় হয় না। আমার দেশে এর আগে 8-10 বার এসআইআর হয়েছে, ভোটার তালিকায় নিবিড় সংশোধন, যা করা উচিত। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজের মতো করে করবে। যারা এই দেশের বৈধ ভোটার তারাই ভোট দিয়ে ঠিক করবেন রাজ্যে বা কেন্দ্রে কারা মানুষকে পরিচালনা করবে সরকার হিসেবে। এসআইআর না হলে কি আমরা জানতে পারতাম যে বর্ডার, এই স্বরূপনগরে বর্ডারে এত বাংলাদেশি মানুষ পালিয়ে যাচ্ছেন? তারা স্বীকার করছেন যে হ্যাঁ আমরা ভোট দিয়েছি, আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়েছি, আমার দেশের হিন্দু আর মুসলমানের ট্যাক্সের টাকা, সব ধর্মের মানুষের ট্যাক্সের টাকা ভোগ করছে কে? বিদেশিরা। পৃথিবীর কোনো দেশে হয় না।
নিয়ে রয়েছে কাকাকে বাবা বানাচ্ছেন, একই লোকের 5টা নাম, ছেড়ে দিন, মানে সবাই জেনে গেছে, নতুন করে বলার কিছু নেই। এসআইআর মানে চাল থেকে কাঁকর বাছা। উনি চাল বলে যেটা খাওয়াচ্ছেন সেটার অর্ধেক ওজন কাঁকরের, অর্থাৎ ভুয়োদের। ভুয়ো চাকরি, ভুয়ো আবাসের নাম, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো 100 দিনের কাজ, বিভিন্ন রকম ভুয়ো দিয়ে চাকরি বাকরি করবে সব ভুয়োরা, যোগ্যরা পড়ে থাকবে, এ বন্দোবস্ত করেছেন। দেখুন গন্ডগোলটা কোথায় রয়েছে, এটাকে খুব সহজভাবে নিন। আমাদের সহজ সরল যে মুসলমান সমাজ রয়েছে, তারা অধিকাংশ জনই পড়াশোনা করতে পাঠায় মাদ্রাসায়। মাদ্রাসায় কি পড়ানো হয়? ধর্মীয় পাঠ দেওয়া হয়। জেনারেল স্কুল কলেজে কিসের পাঠ দেওয়া হয়? পড়াশোনার সঙ্গে সঙ্গে জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি বুদ্ধির আলোচনা হয়। হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা ছেলেপুলেকে ঠেলে গিয়ে স্কুলে পাঠান। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা পাঠান ধর্মীয় পড়াশোনা করতে মাদ্রাসায়। মূলত ধর্মীয় পড়াশোনাই হয়। এবার বাকিরা বুঝে গেছেন যে এনার চালাকিটা কি, মুসলমান সমাজরা বুঝতে পারেনি। মাদ্রাসার সিলেবাসে আরো বেশি করে বাস্তবিক দিক যেগুলো সমাজ জানতে পারবে, যারা মুসলমান সমাজের বাচ্চা, তাদের কোন ধর্মকে গালমন্দ করতে হবে সেই সমস্ত তো শেখানো চলে। বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময় কথা বলেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যারা একটু মাথায় রাখতে পারেন, যে বর্ডার লাইনে সবকটা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া উচিত, এখানে উগ্রবাদী কার্যকলাপের শিক্ষা দেওয়া হয়। আমি বলছি না, সেকুলার বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। অবশ্য যে সেকুলার ওই সময় তাসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিলেন কিছু ইসলামিক মৌলবাদী লোকের কথায়, এরা এমন সেকুলার।